প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা একাদশে পড়েন, আপনাদের একটা 12 মার্কের গ বিভাগের জন্য 12 মার্কের হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 আর হচ্ছে 1। যারা একাদশে পড়েন তাদের হচ্ছে এক মালিকানা চূড়ান্ত হিসাব, যারা দ্বাদশে পড়েন তাদের হচ্ছে কোম্পানি চূড়ান্ত হিসাব। যারা ফার্স্ট ইয়ারে করছেন তাদের এই অঙ্কটা এইভাবে করতে হবে, যদি করেন তাহলে অনেক ভালো রেজাল্ট করতে পারেন। এক মালিকানা চূড়ান্ত হিসাবে কী কী করতে হয়? বিশদ আয় বিবরণী করতে হয়, মালিকানা সত্ত্ব বিবরণী করতে হয়, উদ্ধৃতপত্র করতে হয়। তা বিশদ আয় বিবরণী কীভাবে আমরা করবো একটু দেখি। বিশদ আয় বিবরণী যদি হয় প্রতিষ্ঠান দেখা যাচ্ছে পিসি প্রতিষ্ঠান, বিশদ আয় বিবরণী যে সাল থাকবে সেই সাল লিখবো। দেখা যাচ্ছে 2024 সাল, 2024 সাল 31 তারিখ ডিসেম্বরে এরকম লিখবো আর কি, ঠিক আছে। প্রথমে বিক্রয় মনে করি টাকা দেওয়া থাকবে, যে টাকা সেই টাকাটা আমরা লিখবো। বিক্রয় থেকে বাদ দেবো কি ফেরত, তার থেকে বাদ দেবো কি বিক্রয় বারটা, বাদ দিয়ে যে টাকাটা হবে সেই টাকাটার নাম হবে কি নিট বিক্রয়। এই নিট বিক্রয় টাকা লেখার পরে এরপরে বিক্রিত পণ্যের ব্যয় লিখব। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথম হচ্ছে প্রারম্ভিক মহৎ পণ্য, তার সাথে হচ্ছে ক্রয়। এই ক্রয়ের টাকাটা এই জায়গায় লিখবো, তার থেকে ফেরত বাদ দেবো, তার থেকে ক্রয় বারটা বাদ দেবো। বাদ দেওয়ার পরে যে টাকা থাকবে সেই টাকাটা আমরা এখানে লিখবো। এই টাকাটা আর এই টাকাটা যোগ করবো, পরে গয়ে লিখবো। লেখার পরে যে টাকাটা পাবো এই টাকার নাম হচ্ছে নিট ক্রয়। নিট ক্রয়ের সাথে মজুরি, ক্রয়, পরিবহন ইত্যাদি ইত্যাদি যা আছে সবগুলো যোগ করব। যোগ করা মানে সেগুলো লিখবো, এখানে ডাইরেক্ট লিখবো, যোগ করবো না। এরপরে সমাপনী মজুত পণ্য বাদ দেবো, বাদ দেওয়ার পরে এই টাকাটা এখানে লিখবো। এই টাকার সাথে এই টাকা বিয়োগ করবো, বিয়োগ করলে যে টাকা হবে সেই টাকার নাম হচ্ছে মোট মুনাফা। এই মোট মুনাফার সাথে বেতন, পরিবহন খরচ, অফিস ভাড়া, মেরামত খরচ, ডাক ও তার খরচ, বিজ্ঞাপন, মনিহারি, অনাদায়ী পাওনা, ভ্রমণ খরচ, সাধারণ খরচ, সম্পত্তি অবলোপন, ইজারা সম্পত্তির অবচয়, এইগুলো হচ্ছে পরিচালন ব্যয়। এই মোট মুনাফা থেকে এই খরচ যেগুলো অঙ্কে দেওয়া থাকবে সেগুলো বাদ দেবো। এই টাকা থেকে এই টাকা বাদ দেওয়ার পরে যে টাকা হবে সেই টাকার নাম হচ্ছিল পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে আমরা পরিচালন আয় আমরা যোগ করব। পরিচালন আয়ের মধ্যে আছে বাট্টা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ, শিক্ষানবিশ ইসলাম। এই টাকাগুলো যোগ করব। এই টাকা যোগ করার পরে যে টাকা হবে এই টাকার কোনো নাম নেই। তার সাথে অপরিচালন আয় যোগ করব। অপরিচালন আয়ের মধ্যে মূলধন সুদ, ঋণের সুদ, কমিশন, শিক্ষানবিশ ভাতা ইত্যাদি আছে। এইগুলো যোগ করবো। এইগুলো যোগ করার পর যে টাকা হবে সেই টাকার নাম হচ্ছে নিট আয়। এলো বিশদ আয় বিবরণী শেষ। এলো কি বিশদ আয় বিবরণী শেষ। পরবর্তীতে আমরা উদ্ধৃতপত্রটা কীভাবে করবো একটু দেখি। অনেক সময় দুটো পার্ট চাই, একটা পার্ট হচ্ছে বিশদ আয় বিবরণী আর একটা চাইলে আর্থিক অবস্থা বিবরণী। যদি 3টে পার্ট চাই তাহলে মালিকানা সত্ত্ব আসে। তাহলে এই আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে প্রথম আছে চলতি সম্পত্তি। চলতি সম্পত্তির মধ্যে আছে নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, সমাপনী মহৎ পণ্য, অগ্রিম খরচ, বকেয়া খরচ। পরবর্তীতে আমরা টাকাগুলো লিখবো কি মোট সম্পত্তি। এগুলো যোগ করলে যে টাকা হবে সেটা হচ্ছে মোট সম্পত্তি। দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখবো, যদি থাকে লিখবো, না থাকলে লিখবো না। স্থায়ী সম্পত্তি লিখবো, তার সাথে অবচয় বাদ দেবো। স্থায়ী সম্পত্তি যদি যেগুলোর অবলোপন হয় সেগুলো অবলোপন বাদ দেবো। বাদটা দেওয়ার পরে যে টাকা যোগ করবো, যোগ করলে যে টাকা হবে সেই টাকার নাম হচ্ছে মোট সম্পত্তি। দায় ও মালিকানা সত্ত্ব, তার মধ্যে হচ্ছে দায়সমূহ চলতি দায়। চলতি দায় পাওনাদার, প্রদবিল, বাকি খরচ, ব্যাংক অতিরিক্ত, এইগুলো ছিল দায়। এই দায় করে এখানে লিখবো। দীর্ঘমেয়াদী দায় এখানে লিখবো। দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে 10% ঋণপত্র, 6% ব্যাংক ঋণ। যোগ করার পর যে টাকা হবে এই টাকার নাম হচ্ছিল মোট দায়। মোট দায়ের সাথে মালিকানা সত্ত্ব, এইটা অনেক সময় একটা পার্ট আকারে আসে। এই মালিকানা সত্ত্ব যদি পার্ট আকারে আসে, প্রথম লিখবো মূলধন, তার থেকে যোগ করবো নিট লাভ। আমরা উত্তোলন ও পণ্যোত্তোলন বাদ দেবো। বাদ দেওয়ার পরে যে টাকা হবে সেই টাকা আর এই টাকা যোগ করলেই আমাকে এই সম্পত্তি আর এই দায় আর এই সম্পত্তি আমাদের মিলতে হবে। যদি মিলে যায় তাহলে আমাদের অঙ্ক মিলে যাবে। আপনারা এই নিয়মকানুনগুলো আগে মুখস্থ করবেন, পরবর্তীতে যে কোনো অঙ্ক ট্রাই করবেন, পাঠিয়ে যাবেন একেবারে সহজে। তাহলে অঙ্ক পরীক্ষায় 2 পার্টও আসতে পারে, 3 পার্টও আসতে পারে। প্রথম পার্টের নাম হচ্ছে বিশদ আয় বিবরণী, পরের পার্টের নাম হচ্ছিল মালিকানা সত্ত্ব বিবরণী, পরের পার্টের নাম হচ্ছিল আর্থিক অবস্থা বিবরণী। আর যদি 2 পার্ট আসে তাহলে আমাদের করতে হবে লাভ লোকসান বা ওই যে বিশদ আয় বিবরণী, আর একটা পার্টের নাম হচ্ছে কি উদ্ধৃতপত্র হিসাব। 12 মার্কের অঙ্ক, এই নিয়ম মুখস্থ করবেন, পরবর্তীতে ঝাঁপ দেবেন তো পারিয়ে দেবেন। একেবারে সহজ, পানির মতন সহজ। সহজভাবে যদি নেন সহজ, কঠিনভাবে নিলে কঠিন। পরীক্ষার হলে 12 মার্কের প্রশ্নের অ্যান্সার করবেন, 12 মার্কের প্রথম থেকে শেষ অবধি করে আসবেন। ভুল করেন, সব ভুল করেন, কিন্তু করি তো চেষ্টা তো করবেন। আরে পরীক্ষার হলে আপনারা দেখিয়ে লেখেন, আমি দেখি না। কোরের ঠা যে বরাবর হবে সে লেখায় ওই উপর ডাঙায়, ফেরতের ঠা লেখায় নিচের ডাঙায়। বারটার দিয়ে যে ঘোড়ার ডিম ধেয়ে আপনারা করেন,
খাতা দেখলে আমরা বুঝি যে আপনি দেহে দেখে করছেন, কারণ কি যে বোঝে, যে অঙ্ক বোঝে সে তো ওইভাবে করতে পারে না, সে তো দেহে লেখছে, আমরা খাতা দেখলেই বুঝি যে দেহে লেখছে। তাহলে আপনারা যেভাবে লেখেন আমার নিয়ম বুঝে না পরেরটা না দেখে নিজে নিজে একটু চেষ্টা করেন। ওই যে পরেরটা দেখে যে নম্বর পান, নিয়ম মুখস্থ করে তার থেকে বেশি নম্বর পাওয়া সম্ভব। 12-র মধ্যে ভুল করবেন, 7 থেকে 8 পেয়ে যাবেন। 7 থেকে 8 ফেলে পাস করতে সমস্যা হয়, দেখেন আমার পরবর্তী ভিডিও। ধন্যবাদ সবাইকে।